হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে। কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল। জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন। আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা সবাই এটার সাথে জড়িত, পলিটিক্যাল মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে ধরার জন্য ছিল, এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণেই উনি নোট অফ ডিসন দিয়ে চলে আসেন। তার আরো অপরাধ হচ্ছে তা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। এই বিষয়ে স্যার সভা, সেমিনার, টকশো সবখানেই সরব। আর এই কারণেই যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকে রিফাইন আকারে পুনর্বাসন করতে চায় না, কে চায় না? জেনারেল ওয়াকার চায় না, এবং তার এই কারণেই তার উপর নাকশ। আসসালামু আলাইকুম। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জুলাইয়ের লাল বিপ্লব বনাম ব্যারিস্টার রেজাউল করিম সাহেব দেশে থাকতে প্রতিবাদ করতে বিদেশে যায়। এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি তারপর সরকার প্রতিবাদ করেছি, একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না, তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, তিন সাইড থেকেই লোক চলে যাবে, তিন গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারব। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম কষ্ট ফাইন না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এনি ক্যাজুয়ালিটি? নো, এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমি দেখি হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে দেখুন, সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়। একে তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে স্যালিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন। তিনি আর ঢুকতে পারবেন না
সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয়। তো এই মহান ব্যক্তিটি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। নাসির ভাই, অভিনন্দন আপনাকে। জুলাই বিপ্লবের প্রথম দিনে এরকম একটি খবর পেলাম, আপনাকে অভিনন্দন। এটা এক ধরনের বিজয় বলবো আপনার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন। দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির গত 16 বছর ধরেই হাসিনার দ্বারা নির্যাতিত ছিলেন। তিনি তার অধিকার পাননি বলা চলে। তাকে বিডিআর যেই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতেও তাকে রাখা হয়েছিল জেনারেল জাহাঙ্গীরের সাথে। তিনি সেখানেও তার যে ভূমিকা রেখেছিলেন সব মিলিয়ে। জি, আমি ন্যাশনাল কমিশনে ছিলাম, আর্মি কমিটি। জি জি, আপনি ন্যাশনাল কমিশনে ছিলেন এবং সেখানেও আপনাকে দিয়ে মনের মতো করে তারা রিপোর্ট প্রকাশ করতে পারে নাই এবং আপনি এক পর্যায়ে বোধহয় বেরিয়ে আসেন, যতটুকু আমরা জানি। তো হাসিনার একটা ক্ষোভ ছিল আপনার উপরে। গত 1 বছর ধরে কিন্তু আপনি সেনা সংস্কারের কথা বলছেন, সেনাবাহিনীর ভেতরে সংস্কারের কথা বলছেন, দোষী যারা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের কথা বলছেন। তো হঠাৎ কি হলো? আপনি কখন জানতে পারলেন যে আপনি আসলে পিএনজি হয়ে গেছেন, অবাঞ্ছিত হয়ে গেছেন? কখন জানতে পারলেন? এটা আমার কাছে সব থেকে অবাক বিষয় হচ্ছে পিএনজি কথাটা, এটা শুধু ডিপ্লোম্যাটসদের জন্য প্রযোজ্য এবং এটা যদি আপনি ডিকশনারিতেও দেখেন, এটা যখন কোনো দেশ কোনো অনাকাঙ্ক্ষিত মনে করে তখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সেটাকে বলা হয় পিএনজি, পার্সোনা নন গ্রাটা। এটা সামহাও বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে, সেনাবাহিনী না সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে। এটা কিন্তু আমি এই 5ই আগস্টের পরে যে দাবি দাওয়া নিয়ে আমি কাজ করেছি, সংস্কারের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইস্যু ছিল এই পিএনজিটা একটা অবৈধ জিনিস। এটা সেনা আইনের, আর্মি অ্যাক্ট বলেন, রুলস রেগুলেশন বলেন, কোথাও এই টার্মটা ইউজ করা হয় নাই। কোথাও এই সংক্রান্ত এই ধরনের পানিশমেন্টের কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে যে একজন কর্মকর্তাকে বা একজন ব্যক্তিকে সেনানিবাসে বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে কোনো সংস্থায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আর এইটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ব্যবহার করেছে, মানে সরকার এটা ব্যবহার করেছে তার অপোনেন্টকে হ্যান্ডেল করার জন্য। এইখানে যেটা অসুবিধা, যে সুবিধাগুলা মোস্টলি রিটায়ার্ড অফিসারদের উপরে এটা বা সৈনিকদের উপরে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অফিসাররা ওই অবসরকালীন যে সুযোগ সুবিধা ওইটা থেকে তারা বঞ্চিত হয় এবং এটা একটা বড় অংশ হচ্ছে যেটা চিকিৎসা, যেটা সরকারি ভাবে তার চাকুরির পরিপ্রেক্ষিতে সে প্রাপ্য। এইটা কিন্তু আমি অর্জন করেছি সরকারের, আমি আমার যে চাকরি করেছি এই বাহিনীতে সেটার বিনিময়ে সরকারের ওয়াদা মোতাবেক আমি এই ফ্যাসিলিটিটা পাই এবং এর সাথে আরো কিছু ফ্যাসিলিটি ক্যান্টনমেন্টের, যেটা আমি অফিসার্স ক্লাবের মেম্বার, গলফ ক্লাবের মেম্বার, যদিও আমি গলফ খেলি না, এই সমস্ত ফ্যাসিলিটি গুলা থেকে আমাকে বঞ্চিত করা হয়। মানে এই যখন বলে অবাঞ্ছিত ঘোষণা করে, এইটাকে তারা। আপনি কখন জানলেন যে আপনি অবাঞ্ছিত? আপনি আমাকে বলছিলেন যে আপনি সিএমএইচ এ বোধহয় চোখ পরীক্ষার জন্য যাওয়ার কথা ছিল, সেরকম একটা। এটা গত প্রায় 15-20 দিন ধরে রাওয়ার যিনি দায়িত্বে আছেন উনি মুখে মুখে প্রচার করছেন যে আমাকে পিএনজি করা হয়েছে বা হচ্ছে বা চিঠি সাইন হয়ে গেছে। এটা উনি মুখে মুখে সবাইকে বলেন, যাকেই উনি দেখেন তাকেই বলেন এবং এটা বিভিন্ন ভাবে ছড়ানো। বাট আমি অপেক্ষা করছিলাম যে কখন এই চিঠিটা বের হয় বা চিঠিটা পাওয়ার পরে আমি বুঝবো যে এটা গুজব নাকি সত্যি। সেই পরিপ্রেক্ষিতে আমি চিঠি কিন্তু আজকের আগে পাই নাই, দেখি নাই। আমি গত পরশুদিন আমার চোখের একটা ট্রিটমেন্ট হয়েছে এবং এরপরে হয়তো কেউ বিষয়টা, আরে আমরা পিএনজি করতেছি, উনি তো দিব্যি ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের অস্ত্র একটা অপব্যবহার হচ্ছে, মানে উনি আমাকে অবাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু অপব্যবহার হচ্ছে। এই সুযোগে তারা আর কি এই অবাঞ্ছিতটা করে। আজকে রিভিউর একটা, গতকালই রিভিউতে যাওয়ার কথা, বাট আমি যাইনি। আর বলছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা করলাম, এটা কাজ করে কিনা আপনি একটু ডাক্তারকে দেখিয়ে, জাস্ট এটা নট নেসেসারিলি যাইতে হবে। তবু আমি যেহেতু এই পিএনজির একটা চক্কর রয়েছে, আমি কিন্তু প্রতিদিনই, ইভেন আমি আমার বাসা থেকে 3-4 কিলোমিটার ক্যান্টনমেন্ট, বাট আমি ওই সিএসডি তে ডিম কিনতে পর্যন্ত যাই।
ওই সাবান কিনতে যায়, লবণ কিনতে যায়, আমি আই ওয়ান্ট টু শো দ্যাট আই এম গোয়িং শোয়িং মাইসেলফ আপ। এই পরিস্থিতিতে আজকে আমি ওই ইয়েতে মেডিকেলে ওইখানে আমি চেক করতে গেছি যে দেখি আমি কি বলে, রিভিউ আমার যদিও জরুরি না, ওর তখন ওই আপনার ওই সাইনটা আসে এবং আমাকে বলে সরি স্যার আপনাকে একটু চেক করতে হবে, ইউ হ্যাভ টু চেক ব্যাক উইথ আর্মি। এবং আমি যেহেতু জানতাম এই ওয়ার্নিংটা আগেই আমার কাছে ছিল, আমি তখন ওইখান থেকে চিঠির নাম্বারটা নেওয়ার জন্য কোন চিঠির বিনিময়ে এই কাজটা করা হয়েছে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি। এবং পরবর্তীতে আমি চিঠির এক্সট্রাক্টটাও পাই। বাট বিষয়টা হচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কোনো ঘোষণা হয় বা আমার বিরুদ্ধে যদি কোনো সরকার অ্যাকশন নেয়, প্রথম হচ্ছে যে সেটার কারণ উল্লেখ থাকতে হবে ওই চিঠির মধ্যে। নর্মালি আমার চাকরি জীবনে আমি এই ধরনের চিঠি যখন দেখেছি, যদিও তখন এটাতে আমার করণীয় কিছু ছিল না, বাট আমি যে সমস্ত চিঠি দেখেছি সেটাতে নাম উল্লেখ করে কার্যকলাপটা উল্লেখ করা হয়, অমুক অবসরপ্রাপ্ত অফিসার বা অমুক সৈনিক এই ধরনের সমাজ বিরোধী বা সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে জড়িত, এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বাট এই চিঠিতে দেখেন আপনি ওগুলো কিচ্ছু লেখা নাই। ব্যারিস্টার রেজাউল করিম সাহেব দেশে থাকতেন, প্রতিবাদ করতেন, বিদেশে যায় এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন। আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি তাপস সরকার প্রতিবাদ করেছি, একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, উনি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিচ্ছেন, বিএনপিকে হুমকি দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হুমকি দিচ্ছেন। সে ভাষাটা হলো যে আওয়ামী লীগকে নিরাপত্তা কেন দেওয়া হলো না, এই পর্যন্ত আওয়ামী লীগের 3,60,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, জেলে ভরা হয়েছে বিনা অপরাধে, এবং 100-র উপরে এমপি মন্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে, খুব কষ্টে রাখা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান কেন মানে তাদের দায়িত্বে কেন সুরক্ষা দিল না। এবং উনি আরো বলেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল খুদার গালে যখন জুতার মালা পরানো হয়েছিল, এটা নিয়ে কেন সে প্রতিবাদ করে নাই, এটা কি সংবিধান লঙ্ঘন করা হয় নাই, উনি এই প্রস্তাবগুলো করেছেন। এবং সেরকম জুতার মালা মাননীয় সেনাবাহিনীর প্রধান, বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারের গলা তো পড়তে পারে এবং উনার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, নিম্নদের মধ্যে উনার লাশও ফেলতে পারে, এই ধরনের হুমকি উনি লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এই ধরনের কথা বলেছেন। এবং বাংলাদেশের প্রতিটি জায়গাতে শেখ মুজিবুরের ভাস্কর্য মূর্তিগুলো কেন ভাঙা হলো সেটা নিয়ে কেন প্রতিবাদ সেনাবাহিনী প্রদান করলো না। এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, সেটাও বাংলাদেশের সেনাবাহিনীরা ভেঙে ফেলেছে, কেন তাদেরকে গ্রেফতার করা হলো না, কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হলো না, এটা জবাব দিয়ে সেনাবাহিনীর প্রধানকে দিতে হবে, এভাবেই উনি হুমকি দিয়েছেন। এবং আরেকজন মাননীয় আমাদের মেজর সাহেব কোন একটা কলেজে গিয়ে উনি প্রিন্সিপালকে বা ওখানে খোঁজখবর নিয়েছেন এখানে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস হয় কিনা, সেটাও উনি প্রতিবাদ করেছেন। যে যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি বাংলাদেশে 71 সালে যুদ্ধ স্বাধীন যদি না হতো, তাহলে ওই মেজর নাকি একটা কনস্টেবল হওয়ারও উপযুক্ত ছিল না। আমি জাতির কাছে প্রশ্ন, যারা প্রবীণ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমরা ছোট মানুষ, শেখ মুজিবুরের নেতৃত্বে কি আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? শেখ মুজিবুর কি সত্যি কি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল? এবং উনারই প্রখ্যাত, উনারই জাতীয় 4 নেতার মধ্যে 1 নেতা, উনারই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহচর, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব, উনারই বড় মেয়ে শারমিন আক্তার বলেছিল শেখ মুজিবুর রহমানকে ওনার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, এবং তারা পতাকা সব বানিয়ে ফেলেছে বাংলাদেশের, তারপরে উনি স্বাধীনতা ঘোষণা দেন না। বলছে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যদি এই ঘোষণা দিতে যাই তাহলে আমি রাষ্ট্রদ্রোহী, আমাকে ফাঁসিতে তুলতে হবে। উনি বলছে তোমরা বাড়িতে যাও, আমি দেখছি। উনি কিন্তু এরপরে কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে উনি পাকিস্তানে চলে গেছেন। জিয়া রহমান সাহেব, মেজর জিয়া রহমানের নেতৃত্বে, এবং কর্নেল অলি আহমেদ স্যার এখনো কিন্তু জীবিত আছে, বীরুত্তম, উনি তখন ক্যাপ্টেন ছিলেন, ওনার সামনে রেডিওতে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তখন বিভিন্ন সেনাবাহিনী ইউনিট, সাধারণ পাবলিক এগুলো জানতে পারছে, আস্তে আস্তে এই যুদ্ধের মতো এগিয়ে গেছে। মাত্র 300 জন সোলজার নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে যদি জিয়া রহমান ফেল করতেন, তাকে কোর্ট মার্শাল তো দূরের কথা, ফায়ারিং স্কোয়াডে নিয়ে জিয়া রহমানকে হত্যা করা হতো। অথচ জিয়া রহমানের বীরত্ব কথা আওয়ামী লীগ কোনোদিনও বলে না। মাওলানা আব্দুল হামিদ খানের বা বীরত্ব কখনোই তারা আওয়ামী লীগ স্বীকার করে না। একেএম ফজলুর রহমান, ফজলুল খোদা নাকি নামটা ভুলে গেছে, অনেক সময় আসে না, ওনাকেও তারা স্বীকার করে না, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। আপনারা যারা বুকে হাত দিয়ে বলেন তো, আওয়ামী লীগ কোন একটা যুদ্ধে তারা 71 সালে যুদ্ধ গ্রহণ করেছে? শেখ পরিবারের কোনো একটা লোক যদি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে কিনা? তারা কোনো একটা খেতাবপ্রাপ্ত অর্জন। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন, অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।